হিমালয়ের দেশ নেপাল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এদেশে দেখার আছে অনেক কিছু। আজকে আমাদের ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু শহরে বিমান ভ্রমণে ভিসা প্রসেসিং এবং কাঠমান্ডু শহরে ঘুরে বেড়ানোর কাহিনী বলবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। তারই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সর্বপ্রথম পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন শুরু করি যাত্রাপথের কাহিনীটি। আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি ইন্টারন্যাশনাল নতুন ভ্লগ নিয়ে। আমি এখন আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 7টা, আর আমার ফ্লাইট হচ্ছে 10টা 20-এ বিমান বাংলাদেশে ঢাকা থেকে কাঠমান্ডু। ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইটের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 3 ঘন্টা আগে এয়ারপোর্টে আসতে হবে, বিকজ এয়ারপোর্টের কিছু বেসিক প্রসেস রয়েছে, যার মধ্যে আপনার লাগেজগুলি স্ক্যান করতে হবে, আপনাকে বোর্ডিং পাস নিতে হবে, আপনাকে ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে, যার জন্য অবশ্যই আপনি 3 ঘন্টা আগে এয়ারপোর্টে চলে আসবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গ্যাস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। ফাইনালি চলে আসলাম আরও একটি ইন্টারন্যাশনাল ব্লগ নিয়ে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে হিমালয়ের কন্যা নেপাল। তো এখন আমি আছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার অলরেডি ইমিগ্রেশন চেক ইন সব কিছু শেষ হয়ে গিয়েছে। ব্যস্ততার কারণে ভিডিওগুলি করতে পারিনি, বাট আপনাদের কিছু কিছু অংশ দিয়ে দিব। আর আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 10টায় ঢাকা থেকে কাঠমান্ডু। তো চলেন বাকি প্রসেসগুলি আপনাদের দেখিয়ে দিই। লেটস গো। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট লাউঞ্জের দিকে। আমি যেহেতু ইউসিবি ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার, সেক্ষেত্রে আমি তাদের ইউসিবি লাউঞ্জটা ফ্রিতে অ্যাক্সেস নিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, একজন ইউসিবি ক্রেডিট কার্ড হোল্ডারের সাথে করে আরো 2 জন গেস্ট আপনি একদমই ফ্রিতে অ্যাক্সেস নিতে পারবেন। তাহলে চলুন ইউসিবি লাউঞ্জে ঢুকে তাদের খাবারের মান এবং পরিবেশটা কেমন সেটা ভিজিট করি। ইউসিবি ব্যাংক ছাড়াও এখানে আরো বেশ কিছু ব্যাংকের লাউঞ্জ পেয়ে যাবেন। প্রথমে লাউঞ্জে ঢুকেই আপনার ক্রেডিট কার্ড এবং বোর্ডিং পাসটি দিতে হবে। এন্ট্রি করার পর তারপরে আপনি ইউসিবি লাউঞ্জটা ইউজ করতে পারবেন। যেহেতু আমি বাসা থেকে খুব সকাল সকাল বের হয়েছি, তাই আর কিছু খেয়ে বের হইনি। এটার জন্য এখন আমি ব্রেকফাস্ট করে নেব। তো চলুন দেখি ইউসিবি লাউঞ্জে সকালের ব্রেকফাস্ট হিসাবে কি কি খাবার তারা পরিবেশন করছে। সত্যি তাদের ভিতরের পরিবেশটা অসম্ভব সুন্দর, খুব সাজানো গোছালো এবং নিট অ্যান্ড ক্লিন। এয়ারপোর্টের সমস্ত প্রসেস শেষ করে পাইলট আমাদেরকে নিয়ে যাচ্ছে বিমানের দিকে। নেপাল ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল। আপনার যদি 2-3টা দেশ ট্রাভেল থাকে তাহলে কোনো কিছু জিজ্ঞেস করবে না। আর যদি আপনি ফার্স্ট টাইম নেপাল ভ্রমণ করেন, অবশ্যই আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস আপনার সাথে রাখবেন। আমাদের আজকের ভ্রমণের সঙ্গী হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই প্লেনটিতে করেই মূলত আমরা যাব আজকে ঢাকা থেকে কাঠমান্ডু। অবশেষে আমি আমার আসনটি গ্রহণ করি। বরাবরের মতোই বিমান বাংলাদেশের লেগ স্পেস খুবই বড় এবং খুবই কমফোর্টেবল। বোর্ডিং পাস নেওয়ার সময় বোর্ডিং অফিসারকে রিকোয়েস্ট করে বিমানের ডান পাশের জানালার পাশের সিটটি নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু কেন করেছি সেটা আপনাদেরকে জানাচ্ছি কিছুক্ষণ পরেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, অতীব পবিত্র মহান আল্লাহ,
যিনি এটিকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন। ফাইনালি 10টা 20-এ আমাদের প্লেনটি ছেড়ে দিল ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, ঠিকঠাকভাবেই আমাদের প্লেনটি টেক অফ করলো। বর্তমানে প্রচুর পরিমাণ বাংলাদেশিরা নেপাল ভ্রমণে যাচ্ছেন। ব্যস্ত নগরী ঢাকার উপর দিয়েই চলে যাচ্ছি হিমালয়ের দেশে নেপালে। বেশ কিছুটা উপরে ওঠার পরে কিছুক্ষণের মধ্যেই আমাদের স্ন্যাক্স পরিবেশন করা হলো, যার মধ্যে রয়েছে স্যান্ডউইচ, একটা কেক, একটা ম্যাঙ্গো বার, সাথে ছিল টমেটো কেচাপ, একটা 7 আপ এবং মিনারেল ওয়াটার। ঢাকা থেকে আমাদের নেপালের যাত্রাটি ছিল 1 ঘন্টা 20 থেকে 30 মিনিটের মতো। যাত্রাপথে একটি রোমাঞ্চকর প্রশান্তির সাক্ষী হলাম। আমাদের চোখে ধরা দিল মাউন্ট এভারেস্ট। সাধারণত এখানে এভারেস্ট বোঝার কারণ হচ্ছে উপরের ভাগটা একটু কালচে দেখতে। তখন যে বলেছিলাম বিমানের ডান পাশের সিটটা কেন নিয়েছিলাম, একমাত্র তারাই এই মাউন্ট এভারেস্ট দেখতে পাবে যারা বিমানের ডান পাশে বসে যাবে। তো সেক্ষেত্রে আমি সবাইকে রিকমেন্ড করব, যারা নেপাল ভ্রমণ করবেন অবশ্যই বোর্ডিং অফিসারকে বলে আপনাদের সিটটি যেন বিমানের ডান পাশে জানালার সাইডে দেওয়া হয়। তাহলে একমাত্র আপনারা এই অসম্ভব সৌন্দর্য মাউন্ট এভারেস্ট দেখতে পাবেন। অনেকেই কমেন্ট করেন বিমানের ওয়াশরুমটি দেখার জন্য। যারা মূলত এখনো বিমান ভ্রমণ করেননি তাদের জন্য আসলে এই ভিডিওটা। এটা হচ্ছে বিমানের ওয়াশরুম, খুবই ছোট্ট বাট খুবই নিট অ্যান্ড ক্লিন। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম কাঠমান্ডু শহরে। চোখের সামনেই ভেসে উঠছে পাহাড়ের ঘেরা নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি। আলহামদুলিল্লাহ, আমাদের পাইলট খুবই দক্ষতার সাথে আমাদের প্লেনটি খুব সুন্দরভাবে ল্যান্ড করলো। এখন কাঠমান্ডুতে স্থানীয় সময় সকাল 11:45 এবং ভূমিতে তাপমাত্রা 18 ডিগ্রি। আলহামদুলিল্লাহ, ফাইনালি ওয়েলকাম টু নেপাল। ইমিগ্রেশনের সমস্ত প্রসেস শেষ করে এখন আমি নেপালে। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য নেপাল ইমিগ্রেশন অনারেবল ভিসা প্রোভাইড করে, যেটা একদমই ফ্রি। তো ইমিগ্রেশনের কাজ শেষ করে এখন আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সি নেব এবং তারপরে চলে যাব থামেল শহরে। আর সেখান থেকে আমি সিম কিনব, কারণ এয়ারপোর্টের মধ্যে সিমের প্রাইসটা কিছুটা বেশি। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম টু নেপাল। ফাইনালি চলে এসেছি হিমালয়ের কন্যা নেপালে। 2 দেশের ইমিগ্রেশন কমপ্লিট করে এখন অবস্থান করছি নেপাল এয়ারপোর্টে। আর এখানে আসার পর একটা ট্যাক্সি নিয়ে নিলাম, আমি যাব হচ্ছে আমার গন্তব্যে। আপনারা যদি নেপাল আসেন অবশ্যই এয়ারপোর্টের ভিতর থেকে গাড়ি না নিয়ে একটু বাইরে আসবেন। এখান থেকে গাড়ি নিলে আপনাদের প্রাইসটা রিজনেবল পড়বে, কিছুটা কম পড়বে। তো চলুন নেপালের 2 পাশের সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া যাক আমার নেক্সট গন্তব্যে। কাঠমান্ডুতে ঘোরার জন্য আপনি বাইক বা স্কুটি রেন্টে নিতে পারবেন, যার ভাড়া মোটামুটি নেপালি 1000 রুপি থেকে স্টার্ট হবে। আর এই বাইক ভাড়া নেওয়ার জন্য গুগল ম্যাপে বাইক রেন্টের যে শপগুলি এগুলি আপনি পেয়ে যাবেন। কাঠমান্ডুতে বেশিরভাগ টুরিস্ট প্লেসগুলি শহরেই অবস্থিত, যার কারণে কাঠমান্ডুতে প্রচুর পরিমাণ ট্রাফিক হয়ে থাকে। তাই কোথাও ঘুরতে যেতে হলে আপনি অবশ্যই সকাল 9টার মধ্যেই বের হওয়ার চেষ্টা করবেন, কারণ ট্রাফিকের জন্য আপনার গন্তব্য যেতে অনেকটা বেশি সময় লেগে যায়। আর এই ট্রাফিক পার করতে করতে আমি চলে আসলাম বুদ্ধা স্তূপা টেম্পলে। আমি এখন আছি নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের যে বুদ্ধা স্তূপা, সেই বুদ্ধা স্তূপার সামনে। চলুন আপনাদেরকে বুদ্ধা স্তূপার আশেপাশে এবং সমস্ত কিছু ঘুরিয়ে দেখাই, আর থাকবে এই বুদ্ধা স্তূপের সম্পূর্ণ গাইডলাইন। লেটস গো। নেপাল মূলত একটি হিন্দু ধার্মিক দেশ, তারই সাথে অনেক বৌদ্ধ ধর্মের মানুষও রয়েছে। টুরিস্টের জন্য এখানে এন্ট্রি ফি 100 রুপি করে, আর নেপালিদের জন্য একদমই ফ্রি। এই যে বড় যেই বুদ্ধা স্তূপা টেম্পলটা দেখতে পাচ্ছেন,
এর পাশে আপনি দেখতে পারবেন বেশ কিছু দোকানপাট। আর আপনি যদি রাতের সময় এখানে আসেন তাহলে এই বিল্ডিংগুলির উপরেই অনেক রুফটপ রেস্টুরেন্ট দেখতে পাবেন। কাঠমান্ডুর লোকজন নিজেরা নেপালি ভাষায় কথা বললেও ট্যুরিস্টদের সাথে তারা খুব সুন্দরভাবে হিন্দিতে কথা বলেন, যেটা নিয়ে ভাষা নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। কাঠমান্ডুতে এমন এক জায়গা রয়েছে যেখানে আপনি অন্যরকম এক ঝলক দেখতে পাবেন, আর সেটা হচ্ছে দরবার স্কয়ার, যেটা 2015 সালের ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল, কিন্তু এখন সেটা আবারও তার আগের রূপে নিয়ে আসা হয়েছে। দরবার স্কয়ার দিনে এক রূপ থাকলেও রাতে জেগে ওঠে অন্য এক রূপে। যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই রাতে একবার হলেও এই দরবার স্কয়ারে ঘুরে যাবেন। দরবার স্কয়ার পাশেই পেয়ে যাবেন ইন্দিরা মার্কেট, যেখানে খুবই সস্তায় আপনি শপিং করতে পারবেন। এখানকার স্থানীয়রা মূলত ইন্দিরা মার্কেট থেকেই কেনাকাটা করে থাকেন, আর অনেক টুরিস্টরাও কেনাকাটা করেন। কাঠমান্ডুতে বেশিরভাগ টুরিস্ট নাইট লাইফের খোঁজে চলে আসেন এই থামেল এরিয়ায়। এছাড়াও থামেলে আপনি পেয়ে যাবেন শপিংয়ের জন্য অনেক অপশন। থামেলের এই রোডে আপনি পেয়ে যাবেন অনেক ধরনের জ্যাকেটের শপ, শুজ, শাল এবং ট্রাকিংয়ের অনেক কিছু। তারই সাথে পেয়ে যাবেন ট্রেডিশনাল কিছু ব্যাগের শপও। রাত যত গভীর হয় থামেলের রূপ অনেকটাই পরিবর্তন হয়ে যায়। যারা কাঠমান্ডু থেকে পোখারা বা কাঠমান্ডুর আশেপাশের শহরগুলি ঘোরার জন্য অনেক ধরনের এজেন্সি চান, তারা এই থামেল শহরেই অনেক ধরনের এজেন্সির পেয়ে যাবেন। চাইলে এখান থেকে দামাদামি করে নিজেদের প্যাকেজগুলি বুক করে নিতে পারেন। থামেল শহরে অনেক ধরনের সিনেপ্লেক্সও পেয়ে যাবেন। যাদের হাতে বেশ কিছু সময় থাকে চাইলে অনেক ধরনের হিন্দি মুভিও দেখতে পারেন। এটি হচ্ছে নেপালের স্কাইওয়াক টাওয়ার, যেটা নেপালের কাঠমান্ডুতেই অবস্থিত। এর উচ্চতা প্রায় 256 ফিট, আর এটার এন্ট্রি ফি হচ্ছে পার পারসন নেপালি 1000 রুপি। চাইলে আপনারা এই জায়গাটা ভিজিট করতে পারেন। আর এটার ওপেনিং সময় হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত।
ঘুরে আমরা গিয়েছিলাম এই রেস্টুরেন্টটিতে। রেস্টুরেন্টটি আসলে খুবই চমৎকার এবং তাদের এনভায়রনমেন্টও অসাধারণ ছিল। রেস্টুরেন্টের নাম হচ্ছে আকুয়া বাই কার্মা ককটেল বার, যেখানে পুল পেয়ে যাবেন এবং খুব সুন্দর তাদের পরিবেশটা। তাদের পুল টাইম হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। যারা একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন চাইলে আপনারা এই রেস্টুরেন্টটি ভিজিট করতে পারেন। রেস্টুরেন্টের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। বাংলাদেশি ট্যুরিস্টরা মূলত বেশিরভাগ এই হোটেলগুলোতেই থাকেন, আর এই হোটেলগুলির নিচেই পেয়ে যাবেন হালাল রেস্টুরেন্ট, যেখানে বাংলাদেশিদের খাবারের অনেক অপশন পেয়ে যাবেন। আমার নেপাল ভ্রমণ গল্প ছিল এতটুকুই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নেপাল ভ্রমণ সংক্রান্ত আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।